বন্ধুরা, আজ আমি এমন একটি মুভির এক্সপ্লেন করতে যাচ্ছি যে মুভিটি সত্য ঘটনা থেকে মুক্তি পাওয়া 2024-এ রিলিজ হওয়া ইমোশনাল সার্ভাইভিং মুভি, যার নাম দ্য গোট লাইফ, অর্থাৎ ছাগলের জীবন। আপনারা যদি কেউ নরম হৃদয়ের হয়ে থাকেন তবে এই মুভিটি আপনাদেরকে কাঁদাতেও পারে। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে নিয়ে যেতে আমার পাশে থাকুন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন। নিশ্চয়ই আমি সবার কমেন্টের উত্তর দেব। মুভি শুরু হয় সৌদি আরবের এক এয়ারপোর্ট থেকে, যেখানে কিছুক্ষণ আগে ইন্ডিয়ার কেরালা থেকে দুজন লোক সৌদি আরবে এসেছে। তারা দুজনই ভাই ছিল। বড় ভাইয়ের নাম নাজিব এবং ছোট ভাইয়ের নাম হাকিম। আসলে তারা দুই ভাই একটা কোম্পানিতে চাকরি করার জন্য এজেন্টের মাধ্যমে সৌদি আরবে এসেছে। এয়ারপোর্টে পৌঁছানোর পর তারা দুজনই তাদের এজেন্টকে খুঁজতে থাকে। তারা দেখতে পায় বাকি লোকদের এজেন্ট তাদেরকে নিয়ে চলে যাচ্ছে, কিন্তু এদের এজেন্ট এখনও আসেনি। তাই তারা কিছুক্ষণ অপেক্ষা করার পর এয়ারপোর্টের স্টাফ থেকে সাহায্য নেয়। তারা এয়ারপোর্টের স্টাফকে এজেন্টের নাম্বার দিয়ে তার সাথে কথা বলতে বলে, কিন্তু কেউই ফোন রিসিভ করে না। তাই স্টাফ তাদের জানায় আজ শুক্রবার এখানে বন্ধের দিন, আর হতে পারে এটা অফিসের নাম্বার, তাই হয়তো ফোন রিসিভ করছে না। আপনারা কিছুক্ষণ অপেক্ষা করুন, আপনাদের এজেন্ট এসে যাবে। কিছুক্ষণ পর তারা একজন আরবি লোককে দেখতে পায়, যাকে আমরা এই মুভিতে কাফিল বলে ডাকব, কারণ আরবিতে কাফিল শব্দের অর্থ মানে মালিক। কাফিল তাদের কাছে এসে তাদের কাগজপত্র চেক করতে থাকে। কাগজপত্র চেক করার পর কাফিল তাদের ইশারা করে তার সঙ্গে আসতে বলে। তখন নাজিব এবং হাকিম বুঝতে পারে এটা তাদের এজেন্ট। তাই তারা দুজন কাফিলের ইশারায় তার গাড়ির পেছনে উঠে পড়ে। তখন হাকিম বলতে থাকে বাকি এজেন্টরা তাদের লোকদের এসি বাসে করে নিয়ে যাচ্ছিল, কিন্তু এই লোকটা আমাদের ভাঙ্গা গাড়ি করে কেন নিয়ে যাচ্ছে? তখন নাজিব বলতে থাকে যেমনই গাড়ি হোক না কেন, আমাদের কাজে পৌঁছাতে হবে। মাঝ রাস্তায় নাজিব বলে, হাকিম, আমরা তো মাকে ফোন করতে ভুলে গিয়েছি। আমরা এখানে এসেছি অনেক সময় হয়ে গেছে, তিনি হয়তো আমাদের জন্য চিন্তা করছেন। তাই হাকিম গাড়ির জানালা দিয়ে কাফিলকে বলতে থাকে আমাদের ঘরে ফোন করতে হবে। যেহেতু কাফিল আরবি, তাই সেই হাকিমের কথা বুঝতে পারে না, এবং কাফিল তাকে বলতে থাকে পেছনে বসে পড়ো, না হলে পড়ে যাবে। রাস্তায় কাফিলের দেখা আরও দুজন আরবি লোকের সঙ্গে হয়। তারা কাফিলকে জিজ্ঞাসা করে এই দুইজনকে মার্কেট নিয়ে যাচ্ছ নাকি? তখন কাফিল বলে না, এরা অসুস্থ, তাই তাদের হসপিটাল নিয়ে যাচ্ছি। নাজিব আর হাকিম গাড়ির মধ্যে ঘুমিয়ে পড়ে। এরপর অনেক লম্বা সফর শেষ করার পর শেষ পর্যন্ত কাফিল মরুভূমির মাঝখানে গাড়ি থামায়। চারিপাশের নির্জনতা দেখে তারা দুই ভাই ভয় পেয়ে যায়, এবং তারা কাফিলকে তাদের ডকুমেন্ট দেখিয়ে বলতে থাকে আমরা চাকরি করার জন্য শহরে এসেছিলাম, আপনি হয়তো ভুল করে আমাদের এখানে নিয়ে এসেছেন। কিন্তু অদ্ভুত ব্যাপার, সে কাফিল তাদেরকে কথায় পাত্তা দেয় না। তখন সামনে থেকে আরও একজন আরবিক লোক এখানে আসে। কাফিল ওই লোকটিকে বলে তুমি এই ছোট ছেলেটাকে রেখে দাও, আমি কালকে সকালে আসবে। এরপর কাফিল নাজিবকে গাড়িতে বসতে বলে, আর ওইদিকে সেই আরবিক লোকটি হাকিমকে জোর করে ভিতরে নিয়ে যেতে থাকে। তখন তারা দুই ভাই চিৎকার করে বলতে থাকে আমাদের আলাদা করবেন না, আপনারা আমাদের ভুল বুঝছেন। কিন্তু কেউ তাদের কথা শোনে না, আর কাফিল নাজিবকে মারতে মারতে তার গাড়িতে বসিয়ে দেয়। তারা দুই ভাই বুঝতেই পারে না তাদের সাথে কি হচ্ছে, কিন্তু নাজিব ভাবতে থাকে হয়তো তাদেরকে কোনো গুরুত্বপূর্ণ কাজ দেওয়া হবে। তারপর কাফিল আরও একটি লম্বা যাত্রা শেষ করে আবারও তার গাড়িকে মরুভূমির একটা জায়গায় থামায়। এখানেও সে একটা নতুন আরবি লোকের কাছে আসে, আর কাফিল লোকটিকে বলতে থাকে আমি তোমার জন্য একজন লোককে নিয়ে এসেছি, তুমি এখন তাকে রেখে দাও। নাজিব তার ভাষায় এবং ইংরেজিতে নতুন কাফিলকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু তার ভাষা তো কেউ বুঝতেই পারে না। এরপর কাফিল নাজিবকে সেখানে রেখে চলে যায়। এর মধ্যে নাজিব হিন্দি বলতে পারে একজন বৃদ্ধ লোককে দেখতে পায়। বৃদ্ধ লোকটি তাকে জিজ্ঞেস করে কে তুমি? কিন্তু নাজিবের অনেক পানির পিপাসা লাগে, তাই নাজিব বৃদ্ধ লোকটির কাছে পানির বিষয়ে জিজ্ঞাসা করে। সেই বৃদ্ধটি তাকে একটা পানির ট্যাঙ্কের দিকে ইশারা করে। নাজিব সেখানে গিয়ে পানি খেয়ে একটু স্বস্তি পায়। তখনই একটা উট এসে তাকে সেখান থেকে উঠিয়ে দেয়। উটকে দেখে নাজিব ভয় পেয়ে যায়। এখন বাইরে বেশি ঠান্ডা হওয়ার কারণে নাজিব কাফিলের তাঁবুতে যায় এবং শুয়ে তার অতীতের কথা ভাবতে থাকে, যেখানে আমরা জানতে পারি নাজিব কেরালার মধ্যে নদী থেকে বালু তোলার কাজ করত। এখন তার একজন বন্ধু যার নাম সন্তোষ তার থেকে তার বোনের হাজবেন্ডের ব্যাপারে জানতে পারে, যে কিনা সৌদি আরবে কাজ করে, আর এখনের সময়ে সৌদি আরবের ভিসা খুব সহজে পাওয়া যাচ্ছিল। নাজিব সন্তোষকে জিজ্ঞাসা করে সেখানে যেতে কত খরচ হয়। সন্তোষ নাজিবকে জানায় মাত্র 30,000-এ পাসপোর্ট এবং ভিসা এসে যাবে। নাজিব বলে আমার কাছে এত টাকা নেই, এর জন্য আমাকে আমার ঘর বিক্রি করতে হবে। সন্তোষ বলে এটার জন্য ঘর বিক্রি করতে হবে না, এর জন্য তুমি সেটাই করা যেটা সবাই করে। তুমি ঘর বন্ধক রেখে টাকা নিয়ে সৌদি আরবে চলে যাও, আর সেখানে কাজ করে
কয়েক মাসের মধ্যে ঘর ছাড়াতে পারবে। আর 2 থেকে 3 বছর অনেক টাকা ইনকাম করে দেশে এসে সেটেল হয়ে যাও। নাজিবের কাছে তার বন্ধুর কথাই সঠিক মনে হয়। সন্তোষ বলে তার মামার এজেন্ট আছে, তার কাছে টাকা জমা দিলে হবে। এর কিছুদিন পর নাজিব তার ঘর বন্ধক রেখে টাকা জোগাড় করে ফেলে আর তার বন্ধুর মামার কাছে টাকা জমা দিয়ে দেয়। আমরা নাজিবের পরিবারকে দেখতে পাই, যেখানে তার মা ও স্ত্রী ছিল। তার স্ত্রীর নাম সাইনু। সাইনুর 2 ভাই সৌদি আরবে কাজ করে, তাই সেও তার স্বামী সৌদি আরবে গিয়ে কাজ করবে এটা ভেবে খুশি। নাজিবের মা নাজিবের জন্য আচার বানায়, যেটা সে রাস্তায় এবং ওইখানে গিয়ে খেতে পারবে। সাইনু আর নাজিবের শুধু একটাই স্বপ্ন ছিল, সেটা হলো তাদের ভাঙাচোরা ঘরকে মেরামত করে একটা ভালো সুন্দর ঘর তৈরি করা। বর্তমানে হঠাৎই নতুন কাফিল নাজিবকে লাথি মেরে সে জায়গা থেকে উঠিয়ে দেয় আর বলতে থাকে, চাকর হয়ে তুমি আমার জায়গায় ঘুমাচ্ছ, তোমার এত সাহস হলো কিভাবে? যাও বাহিরে গিয়ে ঘুমাও। এটা শুনে নাজিব বলে, বাইরে কোথায় গিয়ে ঘুমাবো, বাইরে অনেক ঠান্ডা। কিন্তু কাফিল তার কথায় উত্তর দেয় না আর নিজের তাঁবুতে ঘুমিয়ে পড়ে। এখন এই রাতে নাজিব নিজেকে কোনো রকম সামলে নেয় আর ভালোভাবে ঘুমাতে পারে না। এর পরের দিন সকালে নাজিব দেখে সেই বৃদ্ধ লোকটি ছাগল থেকে দুধ বের করছে। তখন নাজিব বৃদ্ধ লোকটিকে তার নাম কি জিজ্ঞাসা করে। তখন বৃদ্ধ লোকটি জানায়, আমার নাম মনে নেই, আমি এখানে অনেক বছর ধরে কাজ করছি। এরপর বৃদ্ধ লোকটি তাকে বলে কাফিলকে দুধ দিয়ে আসতে, কিন্তু নাজিব তার কথা বুঝতে পারে না আর সে নিজেই দুধ খেতে শুরু করে। দুধ খেতে দেখে বৃদ্ধ তার কাছ থেকে দুধটা নিয়ে নেয় আর বলতে থাকে, আরে গাধা, এটা তোমার জন্য নয়, এটা কাফিলকে দেওয়ার জন্য। তখন নাজিব বুঝতে পারে এটা কাফিলের জন্য, আর সে কাফিলকে দুধ দিতে আসে। কাফিল যখন দুধ পান করছিল তখন নাজিব তাকে বোঝানোর চেষ্টা করে যে সে এখানে ধোঁকা খেয়ে আটকে গিয়েছে, কিন্তু কাফিল তার কথাই শোনে না আর তাকে সে বলতে থাকে বৃদ্ধর কাছে গিয়ে কাজ শেখার জন্য। দুপুরবেলায় প্রথম কাফিল আবার ফিরে আসে। 2 কাফিল যখন একসঙ্গে বসে কথা বলছিল তখনই নাজিব আবার তাদের কাছে গিয়ে ডকুমেন্ট দেখিয়ে বলতে থাকে যে তারা নাজিবকে ভুল করে এখানে নিয়ে এসেছে আর তার ভাইয়ের ব্যাপারে জিজ্ঞাসা করে। তখনই প্রথম কাফিল তার পাসপোর্ট এবং ডকুমেন্টগুলো ছিঁড়ে ফেলে, যেগুলো দেখে নাজিব জোরে জোরে চিৎকার করে কাঁদতে থাকে। সে বলতে থাকে, আপনি এটা কি করেছেন? আমি এখানে আসার এটাই একমাত্র প্রমাণ ছিল। কিন্তু কাফিলদের এতে কোনো যায় আসে না। এর কিছুক্ষণ পরে তারা দুজন তাঁবুর মধ্যে গিয়ে অনেক মোটা মোটা রুটি তৈরি করে আর তখন কাফিল নাজিবকে রুটি খাওয়ার জন্য ডাকে। সে রাগ হয়েছিল, কিন্তু পুরো একদিন সে কিছু খায়নি, তাই সে একটা রুটি নিয়ে খাওয়া শুরু করে, কিন্তু সেই রুটি অনেক মোটা এবং শক্ত ছিল, সাথে কোনো সবজিও ছিল না। তাই সে রুটিটা পানিতে ডুবিয়ে খেতে শুরু করে। আর এমন অবস্থায় থাকা নাজিবের জন্য খারাপ স্বপ্ন থেকে কম ছিল না। এরপর দুপুরে নাজিব বৃদ্ধ লোকটিকে জিজ্ঞাসা করে যে এখান থেকে মেইন রোড কতদূর। বৃদ্ধ লোকটি জানায় সে জানে না রোড কতদূর, আর সে কয়েক বছর ধরে কোনো রোড দেখতে পায়নি। বৃদ্ধ লোকটির কথা শুনে নাজিব বুঝতে পারে হয়তো তাকে যেভাবে এখানে আনা হয়েছে সেভাবেই এই বৃদ্ধ লোকটিকেও আনা হয়েছে। এখানে রাতে ঠান্ডা পড়ার কারণে নাজিব কাফিলদের একটি ভাঙ্গাচুরা গাড়িতে ঘুমানোর চেষ্টা করে। আর তখনই আমরা নাজিবের অতীতের কিছু সময় দেখতে পাই, যেখানে সাইনু আর নাজিব তাদের বাচ্চাদের নাম ভাবছিল। আর দেখতে দেখতে সেই দিনটা ও চলে আসে যেদিন পুরো ফ্যামিলি নাজিবকে বিদেশ ছাড়তে রেল স্টেশনে আসে। এখানে আমরা জানতে পারি হাকিম আসলে নাজিবের মশাতো ভাই, যে সৌদি আরবে তার সাথে কাজ করতে এসেছিল, কিন্তু 2 ভাইয়ের মধ্যে নিজের ভাইয়ের মতোই ভালোবাসা রয়েছে। এরপর ট্রেন ছেড়ে দেয় আর নাজিব তার স্ত্রীকে বিদায় জানিয়ে সৌদি আরবে চলে আসে। বর্তমানে দেখা যায় সকালবেলা নাজিব ফ্রেশ হচ্ছিল, তখন কাফিল এসে তাকে লাথি মেরে ফেলে দেয় আর পানি নিয়ে চলে যায়। কারণ তারা সেখানে পানি টাকা দিয়ে কিনে আর সেখানে পানির অনেক দাম ছিল। তখন বৃদ্ধটি নাজিবকে বালির ব্যবহার করতে বলে আর এটা শুনে নাজিবের অনেক খারাপ লাগে। এর কিছুক্ষণ পর পানির গাড়ি নিয়ে একজন লোক আসে। তখন সুযোগ পেয়ে নাজিব ওই গাড়ির ড্রাইভারের কাছে রিকোয়েস্ট করে সে তার গাড়ি করে তাকে মেইন রোড পর্যন্ত ছেড়ে দিতে, সে ভুল করে এখানে চলে এসেছে। তখনই সেখানে কাফিল চলে আসে আর সে নাজিবকে বলে, তুমি এর সাথে কি কথা বলছিলে? মনে হয় তুমি শোধরাবে না। এটা বলে সে তার মাথার বেল্ট দিয়ে তাকে মারতে থাকে। আর যখন নাজিব তার বেল্ট ধরে তখন কাফিল তার বন্দুক নিয়ে আসে, যেটা দেখে নাজিব ভয় পেয়ে যায়। তখন কাফিল বন্দুক দিয়ে তার মাথায় আঘাত করে আর সে মাটিতে পড়ে যায়। তখনই টাঙ্কিতে পানি ফুল হয়ে মাটিতে পড়তে থাকে। আর নাজিব পানি দেখে ভাবতে থাকে সে কিভাবে এখানে পানির কষ্ট পাচ্ছে, যদিও তার গ্রামে পানির কোনো অভাব ছিল না। এর পরের দিন কাফিল নাজিবকে ছাগলের দুধ বের করতে বলে। নাজিব জানায়, আমি দুধ বের করতে পারি না। সে বৃদ্ধ কোথায়, এগুলো তো সেই করত।
কিন্তু সেই বৃদ্ধ লোকটি সেখানে ছিলই না, তাই বাধ্য হয়ে কাফিলের কথায় নাজিবকে ছাগলের দুধ বের করতে যেতে হয়। নাজিব ছাগলের কাছে গিয়ে দুধ বের করার চেষ্টা করে, কিন্তু তার দ্বারা এটা হয় না। তাই কাফিল নাজিবকে দুধ বের করার নিয়ম শিখায়। এরপর নাজিব সেই কাজকে শিখে যায়। এখন সেই বৃদ্ধ লোকটি সেখানে এখন পর্যন্ত আসেনি। তাই নাজিব মনে করে হয়তো বৃদ্ধ লোকটি পালিয়ে গেছে বা তাকে কারো কাছে পাঠানো হয়েছে। তাই এখন কাফিলের কথায় নাজিবকে বেড়া এবং ছাগলগুলোকে ঘাস খাওয়াতে নিয়ে যেতে হয়। একদিন হঠাৎ দুটি ভেড়া একে অপরের সাথে লড়াই করতে থাকে, যেটা দেখে নাজিব তাদের থামানোর চেষ্টা করে, কিন্তু ওই ছাগলগুলো উল্টো তাকে আহত করে দেয়া। আর তখনই সেখানে কাফিল চলে আসে আর সে নাজিবকে কিছু পানি পান করায়। নাজিব তাকে জানায় যে তার দ্বারা এসব হবে না। সে তাকে হসপিটাল নিয়ে যেতে বলে, কারণ সে আহত হয়েছে। কিন্তু কাফিল তাকে চুপচাপ কাজ করতে বলে। এভাবে সময় যেতে যেতে কয়েক মাস কেটে যায়। নাজিবের এখন প্রতিদিন বেড়া এবং ছাগলগুলোকে চড়াতে নিয়ে যেতে হয়, কারণ সে বৃদ্ধ লোকটিকে পাওয়া যাচ্ছিল না। প্রথম দিন থেকে এখনো পর্যন্ত নাজিব গোসল করেনি। আর করবেই বা কিভাবে, তাকে তো ঠিকমতো পানি দেওয়া হচ্ছিল না। একদিন গাড়ির আয়নায় সে তার চেহারা দেখতে থাকে, তখন সে নিজেকে চিনতে পারে না। তার চুল দাড়ির অবস্থা দেখে সে অবাক হয়ে যায়। এছাড়াও সে আগে থেকে অনেক দুর্বল হয়ে গিয়েছে এবং রৌদ্রে থাকার কারণে সে কালো হয়ে গিয়েছে। এরপর বেচারা নাজিব একটা কাচের টুকরো নিয়ে সে তার দাড়ি কাটার চেষ্টা করে, কিন্তু তার দ্বারা এটা হয় না। হার মেনে বেচারা তার মাকে মনে করে কাঁদতে থাকে আর নিজের জীবনকে শেষ করার কথা ভেবে একটা উঁচু জায়গা চলে যায়। তখনই তার নজর নিচে পড়ে, যেখানে কিছু শকুন কোনো একটা জিনিসকে খাচ্ছিল। নাজিব নিচে গিয়ে বুঝতে পারে সেখানে একটা লাশ পড়েছিল, কিন্তু লাশটাকে চেনা যাচ্ছিল না। তারপর সে ভালো করে লক্ষ্য করার পর বুঝতে পারে এটা তো সেই বৃদ্ধ লোকটির লাশ, যাকে অনেক দিন ধরে পাওয়া যাচ্ছিল না। এখানে নাজিব ভাবতে থাকে হয়তো সে নিজেকে শেষ করে দিয়েছে, কারণ সে এগুলো সহ্য করতে পারছিল না। না হয় কাফিল তাকে গুলি করে মেরে ফেলেছে, কারণ সে এখন কোনো কাজের ছিল না। নাজিব সেখানে শকুনগুলোকে তাড়ানোর চেষ্টা করে, কিন্তু শকুনগুলো উল্টো তাকে হামলা করতে থাকে। তারপর সে দুঃখী মন নিয়ে সেখান থেকে চলে আসে। এখন তার মন থেকে নিজেকে শেষ করার চিন্তা চলে যায়। এর মধ্যে সে তার মায়ের বানানো আচারের গন্ধ শুনতে থাকে, যার ফলে তার গ্রামের কথা তার মনে পড়ে। আর সে এখন ডিসাইড করে যে করে হোক না কেন সে তার স্ত্রী আর বাচ্চার জন্য এখান থেকে পালাবে। এই জন্য এর পরের দিন নাজিব বেড়া ছাগলগুলোকে নিয়ে কাফিলদের নজর থেকে একটু দূরে চলে আসে এবং সে সেখান থেকে পালাতে থাকে। কিন্তু ততক্ষণে কাফিল তাকে দেখে ফেলে এবং কাফিল তার উট নিয়ে দ্রুত গতিতে নাজিবের পিছু করতে থাকে আর গুলি চালিয়ে তাকে থামানোর চেষ্টা করে। এখন নাজিব আগে থেকেই দুর্বল হয়ে আছে, তাই সে একটা জায়গায় এসে পড়ে যায় আর কাফিল তাকে ধরে ফেলে। এখন সামনের দিকে যাতে নাজিব না পালায় সেই জন্য কাফিল তার বন্দুক দিয়ে তার পা ভেঙে দেয়। এরপর তাকে বেড়া ছাগলদের জায়গা বেঁধে দেয়। রাতে যখন তার পিপাসা লাগে, না চাইতেও বেড়া ছাগলদের পানি তাকে পান করতে হয়। এখন সময় যেতে যেতে বছর পেরিয়ে যায় আর নাজিবের ধীরে ধীরে এখানে থাকার অভ্যাস হয়ে যায়। এখন পালানো তো দূরের কথা, সে এখন তার পরিবারের কাছে যাওয়ার আশাও ছেড়ে দিয়েছে, কারণ যত দূর চোখ যায় শুধু মরুভূমি দেখা যায়। সে জানে সে এখান থেকে বের হতে পারবে না। এছাড়াও তার পা ভাঙার কারণে সে এখন লাঠি দিয়ে চলাচল করতে হয়। একদিন যখন সে বেড়া ছাগলগুলোকে খাওয়াতে মরুভূমিতে নিয়ে যায়, আকাশে কালো মেঘ ছড়িয়ে যায় আর কিছুক্ষণের মধ্যে শিলা বৃষ্টি শুরু হয়। এটা দেখে নাজিব তার বেড়া ছাগলগুলোকে নিয়ে একটা পাহাড়ের নিচে আশ্রয় নেয়। আর তখনই হঠাৎ নাজিব পাহাড়ের অন্য দিক থেকে গানের কণ্ঠস্বর শুনতে পায়। তাই নাজিব ধীরে ধীরে পাহাড়ের ভিতর দিয়ে পাহাড়ের অন্য সাইটে পৌঁছে যায়। সেখানে পৌঁছাতেই সে অন্য একটি মানুষকে দেখতে পায়। মানুষটি তার কাছে আসলে সে বুঝতে পারে এটা আর কেউ নয় বরং তার ভাই হাকিম, যার অবস্থা অনেকটা নাজিবের মতন হয়ে গিয়েছে, কারণ সেও এক কাফিলের কাছে বন্দী ছিল। তারা দুই ভাই একে অপরকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। তারা অনেক বছর পর একে অপরকে দেখেছে। হাকিম নাজিবকে বলে তারা এখনই এখান থেকে পালাবে। নাজিব জানায় এটা সম্ভব না, সে এখান থেকে আগেও পালানোর চেষ্টা করেছে আর এখন তো কাফিল তার পা ভেঙে দিয়েছে। হাকিম তার কথা শুনে ইমোশনাল হয়ে যায়। কিছুক্ষণ পর দূরে একটা গাড়ি নিয়ে হাকিমের কাফিল আসছিল, তাই হাকিম নাজিবকে বলে, আমায় যেতে হবে ভাই, আমরা আবার দেখা করব। কিছুদিন পর যখন নাজিব উটদের চড়াচ্ছিল, তখন কিছুটা দূরে হাকিম তাকে হাতে ইশারা করে এবং সে নাজিবের জন্য সে জায়গায় একটি কাগজ রেখে চলে যায়। নাজিব বেচারা দৌড়াতে দৌড়াতে সে কাগজের কাছে যায় আর সে কাগজ পড়তে থাকে, যেখানে হাকিম লিখেছে যে হাকিমকে এখানে পাশের একটি কাফিলের কাছে পাঠানো হয়েছে আর তার সাথে ইব্রাহিম নামের একজন আফ্রিকান লোকও থাকে, যে কিনা এখানে আগে থেকে কাজ করছিল। সে এখানে সব রাস্তা জেনে গিয়েছে।
তাই হাকিম ইব্রাহিমের সাথে কথা বলে তাকে সব বুঝিয়েছে, যাতে করে ইব্রাহিম সহ তারা তিনজন এখান থেকে পালাতে পারে। এর পরের দিন সুযোগ পেয়ে তারা তিনজন একটি জায়গায় দেখা করে। এখানে আমরা দেখতে পারি ভালো করে না খাওয়ার কারণে নাজিবের গলা দিয়ে শব্দ আসছিল না, সে অনেক আস্তে আস্তে কথা বলছিল। ইব্রাহিম বলে কিছুদিন পর বড় কাফিলের মেয়ের বিয়ে, তাই সব কাফিলরা সেখানে যাবে। তাই সেদিন তারা সুযোগ বুঝে এখান থেকে পালাবে। আর এভাবে ইব্রাহিম তার আইডিয়া সবাইকে জানায়। এখন কিছুদিন পর সেদিনটাও এসে যায় এবং কাফিলরা তাদের বেড়া ছাগলের জন্য ঘাস নিয়ে আসে। এরপর সব কাফিলরা গাড়ি করে শহরের দিকে চলে যায়। সবাই যাওয়ার পর নাজিব তার সব কাপড় খুলে সে ট্যাঙ্কির পানি দিয়ে গোসল করতে থাকে, কারণ সে যখন থেকে এখানে এসেছে গোসল করেনি বললেই চলে। এতদিন পর গোসল করে সে খুব খুশি হয়ে যায়। তারপর নাজিব তার পুরনো কাপড়গুলো পরে নেয়, অর্থাৎ শার্ট প্যান্টগুলো যেগুলো পরে এখানে এসেছিল। কিন্তু এখানে থাকতে থাকতে তার শরীর অনেক শুকিয়ে গিয়েছিল, তার প্যান্টও এখন তার ফিট হচ্ছিল না। তাই নাজিবের একটা রশি নিয়ে তার প্যান্টটা বাঁধতে হয়। এরপর সেই এখানে উট বেড়া ছাগলদের খাবার এবং পানি দিয়ে এখান থেকে বিদায় নেয়। আর তাদের দেখে সে অনেক ইমোশনাল হয়ে যায়। যাই হোক, এরপর তারা তিনজন সেখান থেকে বেরিয়ে পড়ে। রাত হলে তাদের সবার পানির পিপাসা লাগে। ভাগ্যক্রমে তারা সেখানে কাফিলদের একটা তাঁবু দেখতে পায়। তাই ইব্রাহিম সেখানে গিয়ে লুকিয়ে পানি নেওয়ার চেষ্টা করে, কিন্তু সেখানের কাফিল তাদেরকে দেখে তাদের উপর গুলি করতে শুরু করে। এখন তারা তিনজন প্রাণ বাঁচানোর জন্য দৌড়ায়। পুরো রাত তারা পালাতে থাকে। সকালে যখন তাদের ঘুম ভাঙে তখন তারা দেখে চারিদিকে মরুভূমির বালি ছাড়া আর কিছু দেখা যাচ্ছে না। এখানে রাতে পালানোর ফলে ইব্রাহিম এখন রাস্তা চিনতে পারছিল না, কিন্তু তবুও তারা হাঁটতে থাকে। কিছু দূর যাওয়ার পর হাকিম দেখতে পায় একটা উট কিছুটা দূরে পানি খাচ্ছে। তাই হাকিম সেদিকে দৌড়াতে থাকে। কিন্তু ইব্রাহিম হাকিমকে বুঝানোর চেষ্টা করে সেখানে কোনো পানি নেই, এটা তার ভুল ধারণা। কিন্তু হাকিম শুনে না এবং সে দৌড়ে সে জায়গায় পৌঁছানোর পর বুঝতে পারে আসলে সেখানে একটা মৃত উট পড়েছিল। আর সত্যিই সেখানে কোনো পানি ছিল না। তারপর আরও কিছু পথ চলার পর ইব্রাহিম এবং তারা তিনজন একটি জায়গায় নামাজ আদায় করে। তখনই সেখানে বালি থেকে অনেক বালির ভাইপার বের হতে থাকে, যে সাপগুলো পৃথিবীর সবচেয়ে বিষাক্ত সাপের মধ্যে একটি। এটা দেখে ইব্রাহিম আর হাকিম কোনোমতে সেখান থেকে সরে যায়, কিন্তু নাজিব সেখানে ফেঁসে যায়। তখন ইব্রাহিম তাকে এক জায়গায় দাঁড়িয়ে থাকতে বলে। নাজিব চেষ্টা করছিল, কিন্তু সে অনেক ভয় পেতে থাকে। কিন্তু ভাগ্যক্রমে সে বেঁচে যায় আর সব সাপগুলো সেখান থেকে চলে যায়। কিন্তু নাজিব এখন বুঝতে পারে কাল রাতে পালানোর সময় তার জুতাগুলো কোথাও পড়ে গিয়েছে, যার ফলে গরমে তার পায়ে অনেক ফোঁসা পড়ে গিয়েছে। ইব্রাহিম তার জ্যাকেট ছিঁড়ে তার পায়ে বাঁধে। তারপর তারা আবার চলতে শুরু করে। তারা কয়েক ঘন্টা ধরে হাঁটতে থাকে, কিন্তু কোনো দিকে এক ফোঁটা পানি নেই। মাঝ রাস্তায় হাকিমের শরীর খুব খারাপ হয়ে যায়, তাকে দ্রুত পানি পান করাতে হবে। তখনই ইব্রাহিম তার ঘাম হাকিমকে পান করাতে থাকে, কিন্তু এরই মধ্যে হাকিম তার ব্রেনের ব্যালেন্স হারিয়ে ফেলে। হাকিম দেখে তার সামনে অনেক বিশাল বিশাল বিল্ডিং আর খাবারের জিনিস রাখা ছিল। হাকিম তার শরীরের শক্তি দিয়ে এক দৌড়ে গিয়ে সেখানে বসে খাবার খেতে থাকে, কিন্তু আমরা দেখতে পাই সে বালি খাচ্ছিল। আর যখন ইব্রাহিম আর নাজিব তাকে আটকানোর চেষ্টা করে তখনই হাকিম নাজিবের গলায় চিপে ধরে। এরপর আবার দৌড়াতে শুরু করে, কিন্তু বালি খাওয়ার কারণে হঠাৎ হাকিমের রক্ত বমি হতে শুরু হয় আর সে সেখানেই মারা যায়। যেটা দেখে নাজিব ভেঙে পড়ে আর হাকিমকে বুকে নিয়ে কান্নাকাটি করতে থাকে। সে এখন আশা হারিয়ে ফেলেছে। ইব্রাহিম তাকে সামলায়, কিন্তু তখন সেখানে ধূলিঝড় এসে যায় আর অনেক কষ্ট করে তারা সেই ঝড় থেকে বেঁচে যায়। কিন্তু সেই ধূলিঝড়ের কারণে হাকিমের লাশ কোথাও বালির নিচে চাপা পড়ে যায়। এখন না চাইতেও তারা দুজন হাকিমের লাশ খোঁজা ছাড়াই সেখান থেকে হাঁটতে থাকে। কিন্তু এই উত্তপ্ত মরুভূমিতে তাদের দুজনের শরীরের পানি শুকিয়ে যায়, তাদের অবস্থা এখন খুব খারাপ হতে থাকে। ইব্রাহিমও এখন তার শরীরের শক্তি ধীরে ধীরে হারিয়ে ফেলেছে। এভাবে অনেকটা পথ চলার পর একটি সময় ইব্রাহিম একটা টিকটিকি দেখতে পায়, যেটা দেখে সে বুঝতে পারে হয়তো আশেপাশে কোনো জায়গায় পানি আছে। আর একটু খোঁজাখুঁজি করার পর অবশেষে তারা একটি পানির ছোট জলাশয় পেয়ে যায়, যেটা দেখে নাজিব সেই পানির দিকে ছুটতে থাকে। কিন্তু ইব্রাহিম তাকে আটকায়, কারণ ইব্রাহিম বলে এই পানি বিষাক্ত হতে পারে। তাই ইব্রাহিম একটা কাপড় ভিজিয়ে নাজিবের পিপাসা মিটাতে থাকে। সেই জায়গায় ইব্রাহিম একটা কাচের বোতল পায়, যেটা দিয়ে সে বাঁশি বাজাতে থাকে, যার ফলে সেখান দিয়ে একটা পাখির ঝাঁক উড়ে যায়। যেটা দেখে ইব্রাহিম বুঝতে পারে এখন তাদের কোথায় যেতে হবে। এর পরের দিন সকালে তারা আবার যাত্রা শুরু করে, কিন্তু নাজিবের শরীরে এখন কোনো শক্তি নেই, তাই তারা সন্ধ্যার সময় একটি জায়গায় ঘুমিয়ে পড়ে। সকাল হলে নাজিব দেখতে পায় তার পাশে ইব্রাহিম নেই। সে অনেক খোঁজাখুঁজি করার পর সে তাকে দেখতে পায় না।
তখন সে বুঝতে পারে ইব্রাহিম তাকে ছেড়ে চলে গিয়েছে, আর যাওয়ার সময় ইব্রাহিম তার জন্য এক বোতল পানি এবং একটি শুকনো খেজুর রেখে গেছে। এখন নাজিব বোতলের পানি এবং খেজুর খেয়ে তার মনে কিছুটা শান্তি পায়, আর সে আবারও হাঁটতে শুরু করে। কিন্তু এই মরুভূমিতে এক বোতল পানি আর একটা খেজুর খেয়ে কতক্ষণ থাকা যায়? নাজিব খুব কষ্ট করে তার শেষ চেষ্টা চালিয়ে যেতে থাকে। এভাবে আরও একটি রাত চলে যায়, আর নাজিব কষ্ট করে হাঁটতে থাকে। হঠাৎই তার শরীরে পানি না থাকায় সে বালিতে লুটিয়ে পড়ে এবং তার হাতে থাকা বোতলটিও পড়ে যায়, আর সেই বোতল গড়িয়ে গড়িয়ে একটা শক্ত জিনিসের উপর এসে পৌঁছে। আর নাজিব লক্ষ্য করে অবশেষে সে মেইন রোডে এসে পৌঁছেছে। আর এটা দেখে তার শরীরে এক ধরনের শক্তি এসে যায়। এখন সে তার প্রাণ বাঁচাতে পারে। সে প্রথমে একটা ট্রাক ড্রাইভার থেকে সাহায্য নেওয়ার চেষ্টা করে, কিন্তু ড্রাইভার তাকে সাহায্য করে না। কিছুক্ষণ পর সেখানে একটি রোলস রয়েল গাড়ি থামায়। সে গাড়ি থেকে একজন আরবি লোক বেরিয়ে এসে নাজিবকে গাড়িতে বসায় এবং পানি পান করায়, আর তাকে তার গাড়ি দিয়ে শহর পর্যন্ত ছেড়ে দেয়। নাজিব এতে খুব খুশি হয়ে যায়, কারণ সে বহুদিন পর অনেক মানুষদের দেখতে পারছে। আর সে শহরে এদিক ওদিক ঘোরার পর ভাগ্যক্রমে তার সাথে কুঞ্জিকা নামের এক লোকের দেখা হয়, যে কিনা নিজেও মালিয়ালাম। আর সেই লোকের সৌদিতে হোটেল রয়েছে। নাজিবের অবস্থা দেখে সে তাকে গোসল করায় এবং তার চুল দাড়ি কেটে দেয়, আর সাথে তার চিকিৎসাও করায়। এর কিছুদিন পর নাজিব কুঞ্জিকাকে তার পরিবারের ব্যাপারে বলে। এরপর কুঞ্জিকা তার পরিবারের কাছে ফোন করে এবং নাজিবের সাথে কথা বলতে বলে। এখন 4 বছর পর নাজিব তার স্ত্রীর সাথে কথা বলে, আর সে জানতে পারে তাদের ছেলে হয়েছে। এখন আমরা চিন্তা করতে পারি যে মানুষটা ঘরের আশা ছেড়ে দিয়েছে এবং নিজেকে শেষ করার চিন্তা করেছিল, সে আজ তার স্ত্রীর সঙ্গে কথা বলতে পারছে। তারপর নাজিবকে পুলিশের হেফাজতে দেওয়া হয়। এখন তার কাছে যেহেতু কোনো ডকুমেন্ট ছিল না, তাই এমন লোকদের সৌদি আরবের সরকার তাদের দেশে পাঠিয়ে দেয়া। এভাবে নাজিবের দেশে ফেরার ব্যবস্থা হয়ে যায়। পুলিশ স্টেশনে নাজিব ইব্রাহিমের ছবি দেখতে পায়। হয়তো ইব্রাহিমকে খুঁজে পাওয়া যাচ্ছে না, না হয় সে মারা গিয়েছে। যাই হোক, এর পরের দিন জেলে নাজিবের মতো লোকদের লাইনে দাঁড় করানো হয় এবং সেখানে কিছু কাফিলদের ডাকা হয়। আসলে এই দেশের আইন ছিল, যদি কোনো কাফিল তার গোলামকে চিনে ফেলে তাহলে সে তাকে নিয়ে যেতে পারবে। এখন একজন কাফিল তার গোলামকে মেরে মেরে নিয়ে যেতে থাকে। নাজিব এগুলো দেখে অনেক ভয় পেয়ে যায়, আর সে সেখানে মুখ থাকার চেষ্টা করে। এরই মধ্যে নাজিবের কাফিল এখানে আসে, আর সে দেখতেই নাজিবকে চিনে ফেলে। আর তখন আমরা নাজিবের কাফিলের কথার মাধ্যমে বুঝতে পারি, যখন 4 বছর আগে নাজিব এবং হাকিম এখানে কাজ করতে এসেছিল, তখন এই কাফিল তাদের ধোঁকা দিয়ে সে তাদেরকে তার সাথে নিয়ে যায়, কারণ সে তাদের আসল কাফিল ছিলই না। এখন যেহেতু নাজিব তার লিগ্যাল গোলাম ছিল না, তাই এই আইনটি তার উপর লাগু হবে না। এখন ওই কাফিল বুঝতে পারে সে ভুল করেছে তার সাথে, তাই সে সেখান থেকে চলে যায়। এখন তোমরা বুঝতে পারছো 4টি বছর তারা কোনো দোষ করা ছাড়াই কত কিছু সহ্য করতে হয়েছে। আর বেচারা হাকিমের কি দোষ ছিল, কোনো কারণ ছাড়াই তার প্রাণ হারাতে হয়েছে। এখানে ইব্রাহিম হয়তো কাফিলদের অফিসিয়াল গোলাম ছিল, তবে সেও এখান থেকে পালাতে চেয়েছিল। এখন 3 মাস নাজিবকে জেলে রেখে বাকি লোকদের সঙ্গে তাকে তার দেশে পাঠিয়ে দেওয়া হয়। আর এই ইমোশনাল মুভিটা এখানেই শেষ হয়।